আমার ছেলে আর মেয়ে একই বেডরুমে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক কৌতূহল তৈরি হলো। আমার মেয়ে ফিসফিস করে বলছিল, ভাই একটু আস্তে। মায়ের ঘরে একদম পাশে। তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ সৃষ্টি হলো। আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম, আর যা দেখলাম তা দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার নাম রেনু, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার দুটি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে আমার নিজের সন্তান হলেও ছেলে আমার দ্বিতীয় বিয়ের পর আমার জীবনে আসে। তাদের বয়সের ব্যবধান ছিল ৩ বছর। আমার মেয়ের নাম ছিল সাদিফা এবং ছেলের নাম রাতুম। আমি রাতুমকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার দ্বিতীয় বিয়ের আগে সাদিফা হোস্টেলে থেকে পড়াশোনা করত। সে তার নতুন বাবা এবং ভাইকে খুশি মনে মেনে নিয়েছিল, তবে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার পড়াশোনা হোস্টেলে শেষ করবে। আমি তার ইচ্ছার উপর জোর দেইনি। সম্প্রতি সাদিফা তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরেছে। একই সময়ে রাতুম ও তার পড়াশোনা শেষ করেছে। তারা দীর্ঘদিন পরে একে অপরের সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যে তারা চাকরির জন্য অন্য একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চাকরি একই শহরে হলেও ভিন্ন ভিন্ন কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নিয়ে একসঙ্গে থাকলে খরচ কম হবে। আমারও তাদের এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল, তাই তাদের একসঙ্গে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য শহরে পাঠিয়ে দেই। কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর বাড়ি খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তবুও আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমার স্বামীর পেনশন ছিল খুবই সামান্য, যা দিয়ে পুরো পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র বাড়িটি বিক্রি করতে বাধ্য হই। বছরখানেক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ পাঠাতে শুরু করে। আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম। এভাবেই ৬ মাস কেটে যায়। তবে এই সময়ের মধ্যে আমি একবারও সন্তানদের দেখতে যেতে পারিনি। আমার স্বামী পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং তার দেখাশোনার জন্য বাড়িতে আর কেউ ছিল না। ২ বছর পর দীপাবলির সময় ঘনিয়ে এলো। আমি সন্তানদের বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা কাজের ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে রাজি হয়নি। ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে কোনো লাভ হয়নি। অবশেষে আমি নিজেই তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেই। একদিন আমি আমার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার যত্নের দায়িত্ব দিলাম এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে তাদের জানালাম যে আমি আসছি। আমার বড় ছেলের রাতুম এই খবর শুনে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমাকে আসার দরকার নেই, আমরা ৩ দিনের মধ্যে বাড়ি ফিরব। তার কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়ি ফিরে এলাম। ৩ দিন পর খুব সকালের প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে পানি চলে। আমি তাদের বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হলো এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আমি রাতুম ও সাদিও ফাকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম। তবে সাদিফার মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। গত ২ বছরে তার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরল, আমি লক্ষ্য করলাম যে তারা দুজনে একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম সাদিফা হয়তো তার ব্যাগ রেখে ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু ১ ঘন্টা যাওয়ার পরও তারা ঘর থেকে বের হয়নি। তখন আমি চা ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজন কি এবার থেকে এই ঘরেই থাকবে? বাড়ির ছাদে আর একটা ঘর আছে রাতুম, তুমি সেখানে চলে যাও, এই ঘরটা সাদিফা থাকুক। তখন রাতুম বলল, না মা, আমি সাদিফাকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারবো না। আমরা গত ২ বছর ধরে একই ঘরে থাকার অভ্যাস করে ফেলেছি, এখানেও ঠিক এমনই থাকবো। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হলো। আমি সাদিফার দিকে তাকিয়ে বললাম, সাদিফা, তুমি এখন আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে ম্যানেজ করবে? তখন সাদিফা উত্তর দিল, মা, আমরা যে শহরে কাজ করতাম সেখানে ২ ঘরের ফ্ল্যাট ভাড়া অনেক বেশি। তাই আমরা গত ২ বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে থাকতে পেরেছি, তাহলে এখানে কেন পারবো না? আমার ছেলে রাতুম ও মেয়ে সাদিফা একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। সেদিন আমি সারাদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে রাতুমের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে সাদিফার পছন্দের বিভিন্ন পদ রান্না করলাম। কিন্তু লক্ষ্য করলাম সাদিফা খাবার খুব কম খেল। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হলো। তখন আমি সাদিফাকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো তোমার প্লেট পুরো পরিষ্কার হয়ে যেত। সাদিফা বলল, মা, এখন আমার রুচি বদলেছে, মেসের সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাল থেকে সাদা মাথা রান্না করো।
তাদের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হলো বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে আমি লক্ষ্য করেছিলাম তারা দুজনেই একে অপরের থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারছিল না। নেক্সট দিন আমি লক্ষ্য করলাম ঘরের বিছানায় চাদর এত সকালে ধুয়েছে। কেন ধুয়েছে আমার প্রশ্ন শুনে রাতুম একটু অস্বস্তিতে পড়ল। তার চোখ বারবার সাদিফার দিকে যাচ্ছিল। তখন পায়ের সামনে এসে বলল, মা, চাদরটা আমিই ধরেছি। ওটাতে ধুলা জমেছিল, তাই বারবার হাঁচি আসছিল, এজন্য সকালে ধুয়ে নিয়েছি। আমি বললাম, তোমাদের আসার আগে আমি সবকিছু পরিষ্কার করেছিলাম, চাদরে ধুলো আসবে কিভাবে? আমার প্রশ্ন শুনে সাদিয়া একটু বিড়ম্বনায় পড়ল। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকাচ্ছে। তখন রাতুম বল, মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি কি চাদর নিয়ে কথা বলছো? আর আমি খেতে পারছি না, তুমি কি খাবার দেবে নাকি আমাকে বাইরে গিয়ে খেতে হবে? একথা শুনে আমি আলোচনা বন্ধ করে রান্নাঘরে নাস্তা বানাতে চলে গেলাম। পরে কাজের ব্যস্ততায় বিষয়টি ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দুই সন্তানের আচরণে বেশ পরিবর্তন এসেছে। যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। পরে একদিন খাবার খেয়ে সাদিফা বমি করলে। তখন আমি টের পেয়ে গেলাম সাদিয়া প্রেগন্যান্ট। সমাজে ছড়িয়ে পড়ার আগে আমি ঘরে এক কাজী এনে দু ভাইবোনকে বিয়ে করিয়েই দিই। এই গল্প শিক্ষণীয় বিষয় যে নিজের ছেলে মেয়েকে প্রথম থেকেই শিখতে হয় কি ভাইবোনের সম্পর্ক অবৈধ প্রেম কখনো ভালো হয়নি, তাই দূরে থাকাই ভালো।